আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই যথেষ্ট পরিমাণ ভালো আছো। তোমাদেরকে সবাইকে আবার কেমিস্ট্রি টার্গেট এ প্লাস বাই আরটিডি তে স্বাগতম। তার পক্ষ থেকে, রসায়ন ভাইয়ের পক্ষ থেকে এবং আরটিডি দুই জায়গার পক্ষ থেকে স্বাগতম। বরাবরের মতো আমি রসায়ন ভাই আছি তোমাদের সাথে। আজকে আমাদের গুণগত রসায়নের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? এই দ্বিতীয় ক্লাসে আমাদের কি করার কথা? এই দ্বিতীয় ক্লাসে আমরা দেখবো আমাদের এমসিকিউ গুলাতে কিভাবে আরো ভালো করা যায়। আজকে যে কাজটা করবো যে আমরা অল্প কিছু সংখ্যক এমসিকিউ নিছি, এই এমসিকিউ গুলা তোমাকে পড়ানোর মাধ্যমে যে তুমি আর এই চ্যাপ্টারের যাতে সকল এমসিকিউ এর কনসেপ্ট গুলা মোটামুটি কভার হয়ে যায় এবং তুমি এমসিকিউ গুলা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো, সেই ব্যাপারটা আমরা এখানে নিশ্চিত করার ট্রাই করব। তো যেহেতু এমসিকিউ ক্লাস, এখানে আমার এনশিওর হইতে হবে তোমরা বুঝতে পারছো কিনা। তো এখানে আমরা যখন এমসিকিউ গুলা কন্টিনিউয়াসলি প্রসিড করব, তোমাদেরকে একটু জানাতে হবে কোনটার অ্যান্সার কত, একের অ্যান্সার এ ক নাকি খ, দুইয়ের অ্যান্সার কত, এই অ্যান্সার গুলো তোমাদেরকে একটু জানাইতে হবে। তো এই জন্য ভাই একটু খাতা কলম নিয়ে সাথে ক্যালকুলেটর নিয়ে একটু প্রিপেয়ার হয়ে বসো। যখন কোয়েশ্চেন গুলো করবো, কোয়েশ্চেন গুলোর অ্যান্সার সাথে সাথে দিয়ে দিতে হবে। ক্যালকুলেটর লাগবে কারণ এখানে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে সুতরাং সলভ করতে হবে আমাদেরকে। আমরা একটু শুরু করি, ঠিক আছে? আমরা টাইম খুব কম নেওয়ার ট্রাই করব। তো যদি আমরা শুরু করি, দেখো প্রথম এমসিকিউ, কোনটি কম্পোজিট কণিকা? তোমরা অ্যান্সার জানাতে থাকো আর আমি সেই সাথে তোমাদেরকে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিতে থাকি, ঠিক আছে? কোনটা কম্পোজিট কণিকা? তো এখানে দেখো এমসিকিউ নাম্বার 1, কোনটি কম্পোজিট কণিকা? একটু মাথায় রাখবা, কম্পোজিট কণিকা হইতেছে দুইটা। কম্পোজিট কণিকা হইতেছে দুইটা, একটা আলফা আর একটা আলফা কণিকা, আরেকটার নাম হইতেছে ডিউটেরন। কি? ডিউটেরন, ঠিক আছে? আর আমাদের কি আছে? মৌলিক কণিকা, একটা আছে স্থায়ী মৌলিক। মৌলিক কণিকা কি কণিকা? মৌলিক। এখানে আছে স্থায়ী মৌলিক। স্থায়ী মৌলিক কণিকা হইতেছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী মৌলিক কণিকা যদি বলো, অস্থায়ী মৌলিক কণিকা আছে আমাদের পজিট্রন, এরপর আছে মেসন, নিউট্রিনো, ঠিক আছে? অনেকগুলা আমাদের অস্থায়ী মৌলিক কণিকা আছে। তার মানে এই মোটামুটি আমাদের কণিকা সম্পর্কে ধারণা। কম্পোজিট কণিকা হচ্ছে আলফা আর ডিউটেরন, মৌলিক কণার মধ্যে স্থায়ী হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর অস্থায়ী পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এই সহ আরো বাকি যারা আছে, ঠিক আছে? আমি একটু কমেন্টটা চেক করে দেখি কি অবস্থা। স্মৃতি নোর বলতেছে হ্যাঁ সি, সি অ্যান্সার হবে সি। তার পরবর্তী এমসিকিউতে আমরা যদি যাই, খেয়াল করো যে ইলেকট্রনের চার্জ কত কুলম্ব? কার চার্জ ভাই? ইলেকট্রনের চার্জ কত কুলম্ব? এইখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, যে ইলেকট্রনের চার্জ যখন আমরা বলি সামনে একটা মাইনাস চলে আসে, ঠিক আছে? ইলেকট্রনের চার্জ কত কুলম্ব? আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁹ কুলম্ব, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এবং একই সাথে প্রোটনের চার্জ, কার চার্জ? প্রোটনের চার্জ। প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটাকে যদি আমরা ইএসইউ তে লিখি তাহলে হবে 4.803 × 10⁻⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে? সিমিলারলি আমরা যদি ইলেকট্রনের চার্জটাকে লিখি সামনে জাস্ট একটা মাইনাস চলে আসবে, আর কিচ্ছু না। তো আশা করি এটা সবাই পেরে গেছো। এরপরে দেখো যে আলফা কণার আপেক্ষিক চার্জ কত? তোমরা অ্যান্সারটা জানাইতে থাকো কমেন্টে, আমি ততক্ষণ তোমাদেরকে বলে দিই যে আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। মানে এই যে হিলিয়াম 2+ যে আছে এটাকে আমরা কি বলি? এটাকে বলি আলফা কণা। এখানে দেখো হিলিয়াম 2+ চার্জের পরিমাণ কত? 2। তার মানে এটা যেহেতু আলফা কণা, এটার চার্জ কত? +2। এখানে একটু মনে রাখবা এটার ভর হচ্ছে 4 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে সংখ্যা 2, ঠিক আছে? এবং সেই সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আলফা কণা নির্গত হলে, কি কণা নির্গত হলে? আলফা নির্গত হলে দেখো আলফা কণা যদি বের হয়ে যায় তাহলে ভর কত কমবে? ভর কমবে 4, কারণ এটার ভর কত? 4। ভর কমবে 4 একক। আর সেই সাথে পারমাণবিক
সংখ্যা কমবে 2 একক। ঠিক আছে, এখানে যদি আরেকটু বলি তোমাদের জন্য, বিটা কণা, এই বিটার আপেক্ষিক চার্জ হইতেছে -1 এবং গামা এটার চার্জ হচ্ছে 0। আর এই বিটা নির্গত হলে, বিটা যদি নির্গত হয়, বিটা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। ঠিক আছে, বিটা কণা যদি নির্গত হয় তাহলে কি হয়, পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে 3 নাম্বার এমসিকিউটা। দেখি কি অবস্থা সবার। হ্যাঁ মীরা, হ্যাঁ ফাল্গুনি বি, স্মৃতিনুর বি, আলপনা আফরোজ, হ্যাঁ ঠিক আছে। ডি অ্যান্সার হবে ডি অথবা +2, যেটাই বলো তুমি। ঠিক আছে, তারপরে যদি আসি, দেখো পরের এমসিকিউটা কি। এইখানে দেখো আমি তোমাকে শুরু থেকে যদি একটু দেখাই যে কাজটা করতেছি আমরা, যে এই একটা এমসিকিউ, শুধুমাত্র এই এমসিকিউটা আমরা সলভ করাই দিতেছি না, এর সাথে যত ইনফরমেশন গুলো লাগে, প্রোটনের চার্জ কুলম্বে কিরকম হবে, ইউএসইউ তে কিরকম হবে, সেই সাথে তোমার দেখো আলফা কণার আপেক্ষিক চার্জ, এটা তো পড়াই দিছি। আমি বলতেই পারতাম যে আলফা কণার আপেক্ষিক চার্জ কত, +2। সেটা না বলে আমি কি করতেছি, আলফা কণার পরিচয় দিতেছি, সেটা নির্গত হলে কি হবে, ভর কত কমবে, পারমাণবিক সংখ্যা কত কমবে, আলফা কণার সাথে সাথে কানেক্টেড যে কণাগুলো আছে, বিটা কণা, গামা কণা, এই ব্যাপারগুলো তোমাকে ক্লিয়ার করে দিতেছি। তার মানে তুমি এইখানে যদি একটু সিরিয়াসলি দেখো এই ভিডিওটা, তোমার এমসিকিউ এর জন্য পর্যাপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর ভাইয়া যে সব কথা বলে এই কথাগুলো একটু শুনতে হবে, একটু ফলো করতে হবে। দেখো এখানে 2টা পরমাণু দেওয়া আছে, এই 2টা পরমাণু 30, 14 সিলিকন, মানে সিলিকনের ভর সংখ্যা হইতেছে 30 আর পারমাণবিক সংখ্যা 14, 31, 15, এটা হচ্ছে ফসফরাস। এরা পরস্পরের কি একটু মাথায় রাখবা, যে তোমরা অ্যান্সার জানাইতে থাকো আর আমি একটু এখানে দেখাই দিই। ঠিক আছে, প্রোটন সংখ্যা যদি একই হয় তাহলে এরা আইসোটোপ। এরপরে ভর সংখ্যা একই, তাহলে এরা আইসোবার। ঠিক আছে, আর সেই সাথে আমাদের যদি সাধারণত মনে রাখবা, প্রোটন, আমরা একটু সহজ সংক্ষেপে লিখি, প্রোটন বা ভর কোনটি সমান নয়। ঠিক আছে, প্রোটন সংখ্যাও সমান না, ভর সংখ্যাও সমান না। যখন এই ব্যাপারটা হবে তখন কি হয়, তখন সাধারণত নিউট্রন সংখ্যা সমান হয়। কি সংখ্যা, নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে বলা হয় আইসোটোন। একটু মাথায় রাখবে, আইসোটোন মানে টোন মানে আইসোটোন, আইসো মানে সেম, আর টোন দ্বারা আমরা নর্মালি নিউট্রন মনে রাখবো। ঠিক আছে, তো এখানে দেখো যে 30 থেকে 14 বিয়োগ করলে কত থাকে, 30 - 14, তার মানে 16, আর 31 থেকে 15 বিয়োগ করলে কত থাকে, এখানেও 16। তো দেখো এটার নিউট্রন সংখ্যা আর এটার নিউট্রন সংখ্যা সেম, তার মানে তারা পরস্পর কি, তারা পরস্পর আইসোটোন। এরপরের কোশ্চেনে যদি আমরা আসি এমসিকিউটাতে, দেখো যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়, কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়, এই সংক্রান্ত কিছু ইনফরমেশন তোমাকে বলে রাখি। যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কে করেন, বিজ্ঞানী রাদারফোর্ড, এবং এই কণার বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে তিনি তার পরমাণু মডেলটা দেন। এই বিজ্ঞানী রাদারফোর্ড উনি কিন্তু নিউক্লিয়াসের আবিষ্কারক, উনি প্রথম নিউক্লিয়াসকে সংজ্ঞায়িত করেন এবং নিউক্লিয়াসের চার্জ যে ধনাত্মক উনি সেটা প্রমাণ করে দেখান। তো এইখানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়, এখানে জিঙ্ক সালফাইডের পর্দা, জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়। তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে জিঙ্ক সালফাইড। এবং সেই সাথে এখানে ব্যবহার করা হয় স্বর্ণের পাত। কিসের পাত, স্বর্ণের পাত ব্যবহার করা হয়। এখান থেকে কি আবিষ্কৃত হয়, নিউক্লিয়াস আবিষ্কৃত হয়। এখান থেকে কি আবিষ্কৃত হয় ভাই, নিউক্লিয়াস আবিষ্কৃত হয়। আর নিউক্লিয়াসের আবিষ্কারক কে তাহলে, রাদারফোর্ড। কোন বিজ্ঞানী,
বিজ্ঞানী রাদারফোর্ড। এরপরের কোশ্চেন আসো। তোমাদের কাছে শুরুর দিকের কোশ্চেন গুলা খুব সহজ মনে হতে পারে, ইভেন মাঝখানের কোশ্চেন গুলা খুব সহজ মনে হতে পারে। কোশ্চেনটা এভাবেই সাজানো যে যাতে তোমার কাছে কোনো প্রকার প্যারা না লাগে, কোনো প্রকার হ্যাসেল না লাগে। এই হ্যাসেল না নিয়ে তুমি যাতে ম্যাক্সিমাম আউটপুটটা নিশ্চিত করতে পারো, এরকম ভাবে কোশ্চেন গুলা ডেকোরেট করা। তো এই জন্য তুমি মনোযোগের সাথে দেখতে থাকো এবং এর সাথে সাথে যে ইনফরমেশন গুলো তোমার আমি মুখে বলতেছি, এখানে লিখে দিতেছি, এগুলো একটু সাথে সাথে নোট ডাউন করার ট্রাই করো। তো এখানে খেয়াল করো যে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, এটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? একটু আগে বললাম, কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রাদারফোর্ড। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রাদারফোর্ড। কারণ রাদারফোর্ড কি করেন? নিউক্লিয়াস আবিষ্কার করেন, ঠিক আছে। এবং এই পরমাণুর নিউক্লিয়াস যে ধনাত্মক চার্জযুক্ত, এটাও তিনি প্রমাণ করে দেখান। তো দেখি তোমাদের কি অবস্থা। এশা খান, বোর কেন? হ্যাঁ, অ্যান্সার হবে এ। আলপনা আফরোজ এ, ইভা এ, স্মৃতিনুর এ। আচ্ছা, এশা খান বোর কেন মনে হইতেছে একটু বলো তো ভাই। এশা খানের কেন বোর মনে হইতেছে একটু বলে ফেলো। এশা খান তোমার কাছে বোর কেন মনে হইতেছে রাদারফোর্ড বাদ দিয়ে? ওই আমার এখানে ক্লাসটা কোথায় গেল? ক্লাস হারাই ফেললাম নাকি? হ্যাঁ, ফাল্গুনী, স্মৃতিনুর। পরের কোশ্চেনে যদি আসো, কোন ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা সম্ভব? একটু মনে রাখবা, এই বর্ণালীর ব্যাখ্যাটা করা যায় আসলে এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে। ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা পরমাণুর ক্ষেত্রে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কে আছে? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আছে আমাদের হাইড্রোজেন। এখন এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, যেমন আমাদের হিলিয়াম আছে না, হিলিয়াম যদি প্লাস হয় তাহলে এখানে হিলিয়ামে দুইটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে এটার বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হবে। এরপর দেখো সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন থাকে? 10টা ইলেকট্রন, এটার বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হবে না। এরপরে খেয়াল করো কি আছে, লিথিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, তার মানে লিথিয়াম ইলেকট্রন থাকে 3টা, চলে গেছে 2টা, আছে কয়টা? একটা, তার মানে এটা ব্যাখ্যা করা যাবে। সেই সাথে দেখো এইচ প্লাস, হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন ইলেকট্রনে থাকে একটা, চলে গেছে কয়টা? একটা, তার মানে 0, তার মানে ব্যাখ্যা করা যাবে কোনটা? লিথিয়াম প্লাস। অ্যান্সার কি হবে ভাই? অ্যান্সার হবে সি। অ্যান্সার কোনটা হবে? সি। এরপরে দেখো যে প্ল্যাঙ্ক ধ্রুবকের মান কত? এটা আমি তোমাদের জন্য ওয়েট করব, তোমরা এটার মানটা কমেন্টে লিখবা, আমি তারপরে প্রসিড করব। এখানে আমি ইচ্ছা করে কোনো প্রকার অপশন দেই নেই। আচ্ছা ভাইয়া, এমনি বলছিলাম ভাইয়া, কোনো প্যারা নাই, এমনি বলে এই আফরিনি বা সি সি সি, এটা কি? এই সি 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 দেখলে মানুষ কি না কি মনে করবে যে না এই ক্লাসে ছেলে পেলে হয়তো বা উল্টাপাল্টা কিছু করছে, এই জন্য ভাইয়া সি সি করতেছে। আচ্ছা, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত ভাই? একটু ভাইকে জানিয়ে দিতে হবে। বলো প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? আমি এটা তোমাদের জন্য রেখে দিছি। হ্যাঁ, অ্যান্সার এটা ভাইয়া, অ্যান্সার সি। অ্যান্সার সি 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 না, ঠিক আছে। মানুষ সি সি শুনলে অন্য কিছু ভাবতে পারে। যাই হোক, এমনিতে মজা করতেছিলাম, বাদ দাও। আমি বুঝতে পারছি এটা তোমার অ্যান্সার। এখন এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত এটা বলো। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, অথবা 6.626 into 10 to the power minus 27 আর্ক সেকেন্ড। মনে রাখতে হবে 1 জুল সমান 10 to the power 7 আর্ক। এই ব্যাপারটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আলপনা আফরোজ, হ্যাঁ ধন্যবাদ। এরপরে যদি আসো, গেল এটা। এরপরে খেয়াল করো যে বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? এখন কৌণিক ভরবেগ আমরা কোত্থেকে জানতে পারি? কৌণিক ভরবেগ আমরা জানি যে বোরের পরমাণু মডেল থেকে। আমরা ওখানে জানি mvr = nh by 2 পাই। তো এটা হচ্ছে কৌণিক ভরবেগের মান, mvr সমান nh by 2 পাই। খেয়াল করো তাহলে nh by 2 পাই, এইটুকু আমরা জাস্ট খালি হিসাব করব।
বোরনের শেষ কক্ষপথ হচ্ছে 2 নাম্বার কক্ষপথ। কয় নাম্বার কক্ষপথ? 2 নাম্বার। তার মানে বোরনের ক্ষেত্রে বোরনের শেষ কক্ষপথ কয় নাম্বার কক্ষপথ? 2 নাম্বার। তার মানে n সমান 2। তো 2h/2 পাই, 2 ক্যান্সেল আউট হয়ে গেলে h/পাই। অ্যান্সার হবে এটা। h/পাই কোথায় আছে? বি। অ্যান্সার হবে কত ভাই? অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে কি? বি। মীরা একটু কারেকশন করে নিও ভাই, এই যে এইটুকু বুঝতে পারছো কিনা, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি। এখন স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা কোন শক্তি স্তরে থাকে বলতো? স্বাভাবিক অবস্থায় একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন থাকে প্রথম শক্তি স্তরে। তার মানে এন এর মান এখানে কত হবে? শক্তি স্তর যেহেতু 1 নাম্বার, এন এর মান হবে 1। এন এর মান কত হবে? এন এর মান হবে নরমালি 1, যেহেতু প্রথম শক্তি স্তর। তাহলে আমরা বলতে পারি আমাদের ফর্মুলা কি ছিল? কৌণিক ভরবেগ mvr is equals to nh/2 পাই। ঠিক আছে, তার মানে আমরা এইটুকু ক্যালকুলেট করলে হয়ে যাইতেছে। একটু খেয়াল করো তো, nh, n এর মান কত? যেহেতু হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনটা থাকে, তার মানে n এর মান 1। তার মানে h এর মান হইতেছে 6.626 × 10⁻34, ঠিক আছে, জুল সেকেন্ড। তাহলে এখানে n এর মান 1, h এর মান কত দেখো? 6.626 × 10⁻34। এরপরে কি আছে? 2 × পাই মানে কত? 3.1416। তাহলে তুমি খুব সিম্পলি ভাগ করো, সিম্পলি ভাগ করে দেখো কত আসে। আমিও তোমাদের সাথে সাথে একটু ভাগ করি, ক্যালকুলেটরটা হাতে নেই। এখানে আমার পাওয়ার নিয়ে কোনো কাজ করতে হবে না, পাওয়ারটা এইভাবে রেখে দিয়ে বাকিটুকু ক্যালকুলেট করে দেখলেই হবে। ঠিক আছে, খুব সিম্পল। কারণ এখানে এইদিকে সংখ্যাটা যেহেতু ছোট, এটুকু আমি ভাগ করে জাস্ট দেখি কত আছে। 6.626 ইন্টু, আচ্ছা 6.626 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3.1416, 1.05। আর পাওয়ার কত আছে? 10 এর পাওয়ার -34। তার মানে অ্যান্সার কত হবে? 1.05 ইন্টু 10⁻34। আশা করি এমসিকিউটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর কারো কোনো প্রকার প্রবলেম আছে কিনা? ঠিক আছে, তোমরা যারা লাইভ দেখতেছো ক্লাসটা, অথবা যারা পরে রেকর্ডেড দেখবা, ঠিক আছে, যেখানেই হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অথবা যেখানেই হোক, তোমার যদি কখনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলবা। আমরা ইনশাল্লাহ সলিউশন দেওয়ার ট্রাই করব আমাদের বেস্টটা দিয়ে। তা এখন এরপরেরটা যদি দেখো যে কোন কোয়ান্টাম সংখ্যা আকৃতি প্রকাশ করে, আমরা চলে আসছি কোন ক্ষেত্রে? আমরা চলে আসছি কোয়ান্টাম সংখ্যার অংশে। ঠিক আছে, তো কোয়ান্টাম সংখ্যার অংশে আসার পরে আমরা একটু কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানি। কি সংখ্যা? কোয়ান্টাম। আমরা একটু কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি। কোন সে সংখ্যা? কোয়ান্টাম সংখ্যা। এখানে আছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে প্রকাশ করি n দ্বারা, সহকারী l। চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করি m দ্বারা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করি s দ্বারা। এখন দেখো, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা শক্তি স্তরের আকার প্রকাশ করে। কি প্রকাশ করে? শক্তি স্তরের আকার। সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা প্রকাশ করে শক্তি স্তরের আকৃতি। আর এই চুম্বক কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে। দিক বিন্যাস, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা কি করে? স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। তোমরা এতক্ষণে ক্লিয়ারই হয়ে গেছো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি করে? আকৃতি প্রকাশ করে, আকৃতি। ঠিক আছে, তার মানে এটা কোন কোয়ান্টাম সংখ্যা? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরের কোশ্চেনে আসো। তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টি? কোন নম্বর শক্তি স্তরে? তৃতীয় শক্তি স্তরে। এখন এইখানটাতেও আমি বারবার বলতেছি যে আমি তোমাদেরকে এইভাবে পড়ানোর চেষ্টা করতেছি, একটা করে কোশ্চেন আসবে
এবং এই কোশ্চেনের সাথে কানেক্টেড যত কোশ্চেন গুলো আছে, কানেক্টেড যত ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়ে দিব, যাতে তোমার ওই টপিকটা একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, টপিকটা যাতে একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। দেখো তৃতীয় শক্তি স্তর অরবিটাল কয়টি, একটু মনে রাখবা। শক্তি স্তর এবং উপশক্তি স্তর এই দুটার তথ্যগুলো একটু ভিন্ন হবে। শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, কি সংখ্যা, অরবিটাল সংখ্যা ইজ ইকুয়ালস টু n স্কয়ার, এবং শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান 2n স্কয়ার। একটু মাথায় রাখবা, অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার, অরবিটাল সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যা তার দ্বিগুণ হবে। তো শক্তি স্তর অরবিটাল সংখ্যা n স্কয়ার আর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। এখন একটু দেখো, সেই সাথে যদি আমরা বলি উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হবে 2l প্লাস 1, আর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 ইন্টু 2l প্লাস 1, 2l প্লাস 1, আর এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে 2 ইন্টু 2l প্লাস 1। বুঝছো? তো এখন দেখো এখানে তৃতীয় শক্তি স্তর বলছে, তার মানে n এর মান কত, n এর মান হচ্ছে 3। তাহলে এখানে দেখো 3 স্কয়ার যদি করো, 3 এর যদি স্কয়ার করো, কারণ অরবিটাল সংখ্যা কি n স্কয়ার, তার মানে 3 কে স্কয়ার করলে কত হবে, 3 কে স্কয়ার করলে হবে সিম্পলি 9। তারপর খেয়াল করো যে একটি অরবিটাল সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে একটা অরবিটাল সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে। ঠিক আছে, একটা অরবিটাল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, 2টা অরবিটাল, সরি একটা অরবিটাল সর্বোচ্চ 2টা ইলেকট্রনকে ধারণ করতে পারে। খুব সিম্পল। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রকার কনফিউশন আছে কিনা একটু জানাও ভাই, আমাকে একটু জানাও, আমি তোমাদের কনফিউশন গুলা ক্লিয়ার করে ফেলি। ভাইকে একটু জানাও যে কোনো প্রকার কনফিউশন আছে কিনা। হ্যাঁ আফরিনিভা, ধন্যবাদ। 1 + 3 + 5 = 9। এই আলপনা আফরোজ, ঝামেলা কি হয়েছে? হ্যাঁ আফরিনিভা, হ্যাঁ যথেষ্ট ভালো। এশা খান এ, ফাল্গুনি বলতেছে 2, আচ্ছা আফরিনিভা এ এ, হ্যাঁ সবার রেসপন্স যথেষ্ট পরিমাণ ভালো। এই রেসপন্সের পাশাপাশি বন্ধুদের জানানোর ব্যাপারটা একটু অব্যাহত রাখতে হবে। ঠিক আছে, তো দেখি আর এই পর্যন্ত কার কোনো প্রকার প্রবলেম বা কোনো প্রকার জিজ্ঞাসা আছে কিনা একটু ভাইকে জানিয়ে দাও। আমার এখানে ক্লাসটা লোড হচ্ছে না, লোড হলে আমি তোমাদের কমেন্টটা দেখতেছি। আচ্ছা, নো কনফিউশন ভাইয়া, একদম ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ আলপনা আফরোজ, খুব ভালো হচ্ছে, ভালো হওয়াটাই কাম্য। আলপনা আফরোজ, আফরিনিভা, এশা খান, ফাল্গুনি, ঠিক আছে, এছাড়াও আরো যারা ক্লাসের মধ্যে যুক্ত আছো, তোমাদের একদম নাম ধরে বলতেছি যে বন্ধুদেরকে কিন্তু অবশ্যই জানাইতে হবে। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাইতে হবে, ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে নিয়ে আসতে হবে। এখন খেয়াল করো যে এল এর মান 2 হলে এম এর কয়টি মান হতে পারে। এখন এল, আগে এল এর মানটা ক্লিয়ার করি। এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোন কোয়ান্টাম সংখ্যা? সহকারী। তো খেয়াল করো, এল এর মান যদি 0 হয় ওটাকে আমরা বলি এস। ঠিক আছে, একটু আরেকটু সংক্ষেপে লিখি। এল এর মান যদি 0 হয় ওটাকে আমরা এস বলি, 1 হইলে ওটাকে বলি পি, 2 হইলে ওটাকে বলি ডি, এবং 3 হইলে ওটাকে বলি এফ। এখন দেখো যে এম এর মান, এম এর মান 0 সহ -L থেকে +L পর্যন্ত, 0 সহ কি -L থেকে +L পর্যন্ত। এখন দেখো এল এর মান দিছে 2, তার মানে -2 থেকে +2 পর্যন্ত, কত সহ? 0 সহ। -2 থেকে কত পর্যন্ত? +2 পর্যন্ত। তো -2 থেকে +2 যেতে হলে মাঝখানে আরো কিছু নাম্বার আছে, কত আছে? -1, এর মাঝখানে কত আছে? 0, তারপর কত আছে? আবার 1। ঠিক আছে, তাহলে এম এর কয়টা মান পাওয়া যায়? -2, -1, 0, 1, 2। এখানে টোটাল কয়টা মান? 5টা মান। কয়টা মান? 5টি। 5টি, টোটাল 5টা মান পাওয়া যায়। বি কত হচ্ছে? বি হচ্ছে 5।
এবং তোমাদেরকে আরেকটু ভালোভাবে বলে রাখি যে এখানে যে কোশ্চেন্স গুলো তোমরা সলভ করতেছো এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন্স, ঠিক আছে? বিগত সময় বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন 2022-এ, 2023-এ, 2021-এ, 15, 16, 17, 18 বিভিন্ন সময় বোর্ডে আসা প্রশ্ন। সুতরাং এই যে প্রশ্নগুলা বাছাই করে করে বানানো, এই প্রশ্নগুলা থেকে দেখবা যে তোমাদের অধিকাংশ কোশ্চেন গুলাই চলে আসছে, ঠিক আছে, আমাদের এমসিকিউ বা সিকিউ যে কোনো ক্লাসে। এখানে দেখো যে ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি, একটু আগে আমি বলছি যে ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি। এখানে একটু মাথায় রাখবা যে কোনো অরবিটাল হোক, যে কোনো কিছু হোক, এন আর এল যখন থাকবে, যদি ব্যাপারটা বাস্তব হতে হয়, ঠিক আছে, বাস্তব, গ্রহণযোগ্য, সম্ভব, এই ধরনের শব্দ থাকে, তাহলে অবশ্যই মানে বাস্তব যদি হতে হয় তাহলে এন এবং এন এল এর মান কখনো সমান হতে পারবে না। কি হতে পারবে না? বাস্তবিক ক্ষেত্রে এন এর মান সব সময় এল এর চেয়ে বড় হবে। এন এর মান সবসময় কি হবে? এল এর চেয়ে বড় হবে। তো এখানে খেয়াল করো তুমি একটু যে 1 নাম্বার তো গ্রহণযোগ্যই না, এটা বাদ, সবার আগে বাদ, কারণ এন এর মান আর এল এর মান সমান হয়ে গেছে। এখন তোমাকে আরেকটু আমি বলি, দেখো ডি নাম্বারও পসিবল না, এন এর মান আর এল এর মান সমান হয়ে গেছে। এখন বাকি থাকলো বি আর সি। এখানে মনে রাখো, তোমাকে একটু আগে দেখাইছিলাম যে এল এর মান যদি 2 হয় তাহলে ওটা কোন অরবিটাল? আমাদের ডি অরবিটাল। এল এর মান যদি 2 হয় তাহলে এখানে দেখো এল এর মান কোথায় 2 আছে, এখানে এল এর মান 1, এখানে এল এর মান 2, তার মানে অ্যান্সার হবে সি। এবং খেয়াল করো এন এর মান এল এর মানের চেয়ে 1 বড় আছে, এই জন্য এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে খেয়াল করো যে কোন অরবিটালটি সম্ভব, ছোটবেলা থেকে পড়তেছো। তো কোন অরবিটালটি 1 নাম্বারে শুধুমাত্র 1s থাকে, 2 নাম্বারে কি থাকে 2s 2p, 3 নাম্বারে থাকে 3s 3p 3d, আর 4 নাম্বারে কি থাকে 4s 4p 4d 4f, 5 নাম্বারে কি থাকে 5s, তার মানে 5s হতে পারবে। তো এখন এটার অ্যান্সার তো গেল, সেই সাথে আমরা রিলেভেন্ট কিছু ইনফরমেশন জানবো না, এটা তো হতেই পারে না। তো ইনফরমেশন গুলা যদি আমরা একটু দেখে ফেলি, যে ইনফরমেশন গুলা কি, সেটা হচ্ছে যে এইখানে যে আমাদের 1p লেখা, এটা প্রথম হচ্ছে, এটা হচ্ছে n এর মান, আর এটা হচ্ছে l, এটা হচ্ছে n, এটা হচ্ছে l। খেয়াল করবা যে যখন বলবে সম্ভব তখন n এর মান সবসময় বড় হবে। দেখো 1p তে 1p, এখানে দেখো 1, n এর মান কত 1, p এর জন্য l এর মান কত 1, এখানে 3f, তোমার n এর মান 3 আর f এর জন্য l এর মানও 3, দুইটা সমান হয়ে গেছে। 2d, এখানে n এর মান 2 আর d এর জন্য l এর মানও 2, এটা হবে না। 5s, n এর মান 5 আর s এর জন্য l এর মান হচ্ছে 0, তার মানে 5 আর 0, তার মানে এটা ছোট এটা বড়, এই জন্য এটা পসিবল, ঠিক আছে? এটা এতক্ষণ ধরে বলতেছিলাম। তারপরে যদি আসি, দেখো n = 3, l = 2 হলে এটি কোন অরবিটাল? n = 3, তার মানে এটা 3 নাম্বার কক্ষপথ, আর l = 2, l = 2 হইলে এটা কি, আগেই বলছি l = 2 হইলে এটা d, তার মানে এটা কি হবে? এটা হবে 3d। এখানে দেখো কিছু এমসিকিউ আমি কি করছি, অপশন দেই নাই, বুঝতে পারছো? মানে এইগুলার অপশন না দেওয়ার অর্থ হচ্ছে এই যে তোমাকে সব সময় মানে এমসিকিউ অপশন দেখে সলভ করতে হবে না, ঠিক আছে? তুমি সকল এমসিকিউ অপশন দেখে সলভ করবা না, কিছু এমসিকিউ তোমার মাথার মধ্যে বাই ডিফল্ট থাকবে, ঠিক আছে? যে কনসেপ্ট যখন তোমার মাথায় ক্লিয়ার থাকবে তখন কিছু এমসিকিউ তোমার মাথায় এমনিতেই সেট থাকবে, যে এমসিকিউ গুলা তোমার অপশন নিয়ে এত ঘাটাঘাটি করার দরকার পড়বে না। এই জন্য এইভাবে দেওয়া যে এটার অ্যান্সার তুমি নিজের থেকে বলবা, যদি আমি অ্যান্সারটা করে দিছি, কারণ একটু আগে তো পড়াইলাম, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি অবাস্তব। এই প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের আবার একটু কমেন্টটা চেক করি যে কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি অবাস্তব। 3D, আলপনা, মীরা, ফাল্গুনি, এশা খান। ঠিক আছে, সবাই সবাই কারেক্ট অ্যান্সার দিতেছে। দেখি কি অবস্থা। এই ক্লাস লোড হইতে একটু টাইম নেই, বুঝছো? এই যে ক্লাস লোড হয় না, একবার রিফ্রেশ দিলে পুরো লোড হইতে একটু টাইম নিয়ে ফেলে। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, ও ক্লাস লোড এল এর চেয়ে বড় হবে, এন এর মান সবসময় এল এর চেয়ে বড় হবে,
এরপরে খেয়াল করবা যে তোমার এম এর মান এল এর চেয়ে ছোট অথবা সমান হবে। আর 3 নাম্বার স্পিন কোয়ান্টাম সংখ্যার দুইটাই আছে, স্পিন হয় প্লাস হাফ হবে অথবা মাইনাস হাফ হবে। খেয়াল করে এন এর মান সবসময় এল এর চেয়ে বড় হবে, তার মানে কি এল এর মান সবসময় কি হবে এন এর চেয়ে ছোট, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা এম এর মান এল এর চেয়ে ছোট অথবা সমান হইতে পারবে, কিন্তু এল এর চেয়ে কি হতে পারবে না, এম এর মান কখনো এল এর চেয়ে বড় হতে পারবে না। এখন যেহেতু বড় হতে পারবে না, তাহলে খেয়াল করো যে তোমার এখানে দেখো এই সিকোয়েন্সটা এইভাবে আগাইছে, এখানে এন এল এম এস, দেখো এখানে এন আর এল পরস্পর সমান হয়ে গেছে, তার মানে এটা হবে না। এখানে খেয়াল করো এই যে সিকোয়েন্স ঠিক আছে, এটার চেয়ে এটা ছোট আর এটার চেয়ে এটাও ছোট, আর এখানে প্লাস আছে, বাকিগুলো সবগুলোর সিকোয়েন্স ঠিক আছে, এটা সিকোয়েন্স ঠিক নেই, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে এ। এরপরে দেখো মজার একটা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন, যে পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট। পটাশিয়াম কার, পটাশিয়াম। এখন পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট যদি তুমি নির্ণয় করতে যাও, একটু খেয়াল করো পটাশিয়ামের ইলেকট্রন আছে কয়টা, 19টা, পটাশিয়াম 19টা। এটাও আমি তোমার ফাঁকা জায়গা রেখে দিচ্ছি, কোনো অপশন দিই না, এটা তোমাদের করার জন্য। এখানে দেখো সর্ববহিস্থ ইলেকট্রন হইতেছে পটাশিয়ামের 4s1, কত 1, 4s1। এখন যখন 4, তার মানে এন এর মান কত পাইতেছে, এন এর মান হইতেছে 4। এল এর মান দেখো তো কিসে আছে, এস এ আছে না, এস এর জন্য এল এর মান হইতেছে 0, এবং এল এর মান যখন 0 তখন মাথায় রাখবা এম এর মান কত, 0। এল এর মান 0 মানে এম এর মানও 0। এবং সেই সাথে একটু খেয়াল রাখবা যে আমাদের প্রথম যে ইলেকট্রনটা প্রবেশ করে, তোমাদের এইচএসসি এর কনভেনশন অনুযায়ী প্রথম যে ইলেকট্রনটা প্রবেশ করে সেটা কোথায় যায়, সেটা প্লাস হাফে যায়। তার মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্লাস হাফ, ঠিক আছে। 4s1 যেহেতু প্রথম ধাপে প্রবেশ করছে, তার মানে এস এর মান কত, এখানে প্লাস হাফ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো কোন মৌলটির, এখানে মৌলটির বানান ভুল আছে, দীর্ঘইকার দিছে, যদিও বাংলা একাডেমি এখন রস্বইকার আর দীর্ঘইকারের ভুলটা ধরে না। যে কোন মৌলটির ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম, ছোটবেলা থেকে পড়ে আসতেছো, এটা হচ্ছে ক্রোমিয়াম, ঠিক আছে। দুইটা এক্সাম্পল পড়ছো তোমরা, কপার এবং ক্রোমিয়াম। কপারে কি হয়, আমাদের হয় 3d10 4s1, আর ক্রোমিয়ামে হয় 3d5 4s1। এই দুটো হচ্ছে ব্যতিক্রম। এরপর খেয়াল করো পরমাণুতে দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে। এটা হচ্ছে পলির বর্জন নীতি থেকে আসবে। কোথা থেকে আসবে, পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি কি বলে, পলির বর্জন নীতি বলে যে একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কি হতে পারবে না, একই হতে পারবে না। কোয়ান্টাম সংখ্যা 4টা কি হইতে পারবে না, সেম হইতে পারবে না। তার মানে কি 4টা সেম হইতে পারবে না, কিন্তু 3টা সেম হইতে পারবে, 2টা সেম হইতে পারবে, একটা তো মিলতেই পারবে অবশ্যই। 4টা মেলা যাবে না, 4টার কম সংখ্যক যে কোনো সংখ্যা মিলতে পারবে। তার মানে সর্বোচ্চ কতগুলো মিলতে পারবে, যেহেতু 4টা মেলা যাবে না, তার মানে সর্বোচ্চ 3টা মিলতে পারবে। এরপরে যদি আসো যে একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 530 ন্যানোমিটার হলে রশ্মিটির তরঙ্গ সংখ্যা কত। এখন আমরা একটু এখানে আলোচনা করি, আমরা আমাদের আলোচনায় ফিরি, ঠিক আছে, হালকা পাতলা আলোচনা করে দেন তারপরে আসি। এখানে খেয়াল করবা যে আমাদের নিউবার সমান ফর্মুলা হচ্ছে 1/λ। নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গ সংখ্যা আর একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো এখন এখানে কথা হচ্ছে যে জাস্ট খালি একটাকে আরেকটা দিয়ে উল্টায় দিলেই হবে, কিন্তু এখানে আরো কিছু ইনফরমেশন জানা লাগবে। দেখো এখানে এককটা আছে ন্যানোমিটারে, এখানে এককগুলো আছে পার মিটারে। তার মানে ন্যানোমিটারকে আগে মিটারে কনভার্ট করতে হবে। 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, আর 1 ন্যানোমিটার সমান তাহলে কি হবে 10⁻⁹ মিটার।
এই হবে। তো এখানে এই যখন অবস্থা, তো ন্যানোমিটার থেকে মিটারে নিব, কি করবো 10⁻⁹ দিয়ে এটাকে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে দেখো তো আমরা কি জানি, নিউবার সমান তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে না 1/λ, তাহলে আছে 530, এটাকে কত দিয়ে গুণ করবো 10⁻⁹ ঠিক আছে। তাহলে আমরা যদি এটা একটু করি, আমরা ক্যালকুলেট করে ফেলি 1/530, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত আসে 1 2 3 3, আর সেই সাথে 1 2 3 3 ঘর গেলে আমাদের 10 এর পাওয়ার কত থাকে 6, অ্যান্সার আছে এ 1.887 ইন্টু 10⁻, আচ্ছা 10⁹ তো, তাহলে 10⁻ আসার কথা, 10⁻6 আসার কথা, এটা আসবে 1.887 ইন্টু 10⁻6 পার মিটার, ঠিক আছে। 1.887 ইন্টু 10⁻6 পার মিটার। বোর্ড কাজ করতেছে না কেন? এরপরের এমসিকিউতে যাই। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখি তোমাদের কমেন্টের কি অবস্থা। হ্যাঁ, আফরিনিভা বি হবে, একজন বলতেছে সি হবে, ঠিক আছে। এখন দেখো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এটার অ্যান্সারটা একটু জানো। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য শুরু হয় কত থেকে? 380 ন্যানোমিটার থেকে। কত থেকে? 380 ন্যানোমিটার থেকে। তার মানে অ্যান্সার হবে সি, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। কত থেকে কত? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, এটা আমরা সবাই জানি। এখানে দেখো কি বলছে যে নিচের কোন আলোর শক্তি সবচেয়ে বেশি। এখন এই শক্তির ক্ষেত্রে যদি তুমি আসতে চাও, তোমাকে আসতে হবে বেনি আ স হ ক লা, ঠিক আছে। এই বেনিয়া সহ কলা একটু মাথায় রাখবা যে উপর থেকে নিচে যদি নামে তাহলে এখানে শক্তি কমে, ঠিক আছে, ল্যামডা বাড়ে, এখানে তরঙ্গ সংখ্যা কমে, কম্পাঙ্ক কমে। তার মানে এই সিকোয়েন্সটা অনুযায়ী যদি তুমি উপর থেকে নিচের দিকে যাও, যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই সিকোয়েন্স অনুযায়ী নিচের দিকে গেলে তাহলে কি হবে, শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে আর বাকি সবগুলা কি হবে, কমবে। শুধু তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে আর বাকি সবগুলা কমবে। এখানে বেগুনি আমি সংক্ষেপে লিখতেছি 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, আর 647 থেকে 780। এই সিকোয়েন্স 1 2 3 4 5 6 7, 7টা, ঠিক আছে। এই সবগুলার একক কি হবে, ন্যানোমিটার। এগুলো হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সিরিজ। এখন দেখো নিচের কোন আলোর শক্তি সবচেয়ে বেশি। আমরা বলছি উপর থেকে নিচে নামলে শক্তি কমে, তার মানে সবচেয়ে উপরে শক্তি বেশি, তার মানে কার শক্তি সবচেয়ে বেশি, বেগুনি। এখানে দেখো তো এই যে আমাদের বি হচ্ছে বেগুনি, বিকে বেগুনি। এরপরে আসো, কোন সিরিজে দৃশ্যমান বর্ণালী পাওয়া যায়। হাইড্রোজেনের বিকিরণ বর্ণালীতে আমরা যখন আসি, এখানে আমরা কয়টা পাই, n1 এর মান যদি 1 হয়, ইলেকট্রন যদি 1 নাম্বার কক্ষপথে ফিরে আসে ওটাকে আমরা বলি লাইমেন। ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথে ফিরে আসলে ওটাকে বলি বামার। 3 নাম্বারে ফিরে আসলে ওটাকে বলি প্যাসচেন। 4 নাম্বারে ব্রাকেট, 5 নাম্বারে ফুন্ড, আর 6 নাম্বারে হামফ্রিস। এখানে কথা হইলো এই লাইমেন, বামার, প্যাসচেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস। এখানে লাইমেন হচ্ছে অতি বেগুনি, ঠিক আছে, অতি বেগুনি বা ইউভি।
আর বামার হচ্ছে দৃশ্যমান। বামার অঞ্চলটা কি দৃশ্যমান বা ভিজিবল, আর এই বাকি পুরাটা হচ্ছে আইআর বা অবলোহিত। তার মানে কোন সিরিজে দৃশ্যমান পাওয়া যায়? আমাদের পাওয়া যায় বামার সিরিজে। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে এইখানে এমসিকিউর সংখ্যা কম হলেও কিন্তু আমরা এরকম ভাবে পড়ানোর চেষ্টা করতেছি যে রিলেভেন্ট যত ইনফরমেশন সব কভার করা যায়। দেখো এই টোটাল কিন্তু কোন সিরিজে কিরকম বর্ণ পাওয়া যায়, কোনটা কিরকম হবে, এগুলো সব আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো যে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ। এখন এই পর্যন্ত যা পড়াইলাম ভাই, আমাকে একটু একটু কষ্ট করে জানাইতে হবে যে সব ক্লিয়ার কিনা। এ পর্যন্ত যা পড়াইছি সব ক্লিয়ার হয়ে গেছে কিনা ভাইকে একটু জানাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ বা আমার, হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। মীরা ক্লিয়ার। তো এখন যখন এটা ক্লিয়ার, তখন আমরা কি করব? আমরা দেখো যে তড়িৎচুম্বকীয় বর্ণালীতে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে। এখানে আমরা আরো কিছু ইনফরমেশন করে ফেলবো, ঠিক আছে? আমরা যেহেতু সবগুলা কভার করে করে যাইতেছি, এখানে মনে রাখবা প্রথমে আসে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি, ঠিক আছে? এরপর আসে গামা, তারপর আসে ইউভি, তারপর আসে দৃশ্যমান, তারপর আসে তোমার অবলোহিত, অবলোহিত লিখলাম কেন, অবলোহিত, ঠিক আছে? মহাজাগতিক, গামা, ইউভি, দৃশ্যমান, অবলোহিত। এরপর আসে তোমার গামার পরে একটা জিনিস মিস হয়ে গেছে, এখানে আসে এক্স রে, ঠিক আছে? এক্স রে, এরপরে আসে তোমার মাইক্রোওয়েভ, এরপর আসে রেডিও বা টেলিভিশন বা টিভি তরঙ্গ। এখানে মাথায় রাখবা যে উপর থেকে নিচে যখন নামবে, এখানে কি হবে? উপর থেকে নিচে নিচে নামার সময়, উপর থেকে নিচে যখন নামবে তখন কি হবে? তখন শক্তি কমে, নিউ বার বা তরঙ্গ সংখ্যাও কমে, আমাদের নিউ বা তরঙ্গ এই কম্পাঙ্কও কমে, শুধুমাত্র ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তাহলে দেখো বলছে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ। তো ল্যামডা যেহেতু বাড়ে, তার মানে সবার নিচে যেটা আছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ। তার মানে দেখো টিভি ওয়েভটা আছে আমাদের সি নাম্বার, তার মানে এখানে কি হবে? এটার তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি। এরপরে দেখো যে হাইড্রোজেনের একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে, কোথা থেকে? তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এখানে আমরা কি প্রয়োগ করবো বলতো ভাই? একটু কমেন্টে আমাকে জানাও যে এখানে আমরা কোন সূত্রটা ফেলবো, ঠিক আছে? সূত্রের নামটা কি হবে এটা ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো। এখানে দেখো সূত্রটা ফেলবো আমরা, যে সমীকরণটা ইউজ করবো এটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। কি সমীকরণ? রিডবার্গ সমীকরণ। তো রিডবার্গ সমীকরণটা একটু দেখি চলো। রিডবার্গ সমীকরণ হচ্ছে 1/λ = RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখন RH হচ্ছে রিডবার্গ, RH কি? রিডবার্গ ধ্রুবক। এটার মান কত? 109,678 পার সেন্টিমিটার, ঠিক আছে? এখন n1 এর মান কত? n1 মনে রাখবা একেবারে সহজ কথায়, কি কথায়? সহজ কথায়, আমরা কঠিন কথায় বিশ্বাসী না। n1 সাধারণত মনে রাখবা নিম্ন শক্তি স্তর, ঠিক আছে? আর n2 কি মনে রাখবা বলো? উচ্চ শক্তি স্তর। কি ভাই? n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর। এখন কথা হচ্ছে যে একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে, তার মানে এটা 3 নাম্বার হচ্ছে n1, প্রথম শক্তি স্তরে আসলে, কোন শক্তি স্তরে? প্রথম, তার মানে এটা হচ্ছে n2। বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে খুব সিম্পলি বসায় দাও, কত আসে দেখো।
1 by lambda is equals to 109,678, তাহলে 1 by n1 স্কয়ার, নিম্ন শক্তি স্তর কত 1, তার মানে 1 by 1 স্কয়ার মাইনাস 1 by 3 স্কয়ার। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে বলো। দেখো তোমরা ওইখানে ক্যালকুলেট করতে থাকো আর আমি ম্যানুয়াল ক্যালকুলেটর ক্যালকুলেট করি। 109,678 ইন্টু 1 মাইনাস, তাহলে কত, মাইনাস 1 ডিভাইডেড বাই 9, অ্যান্সার কত আসে 97, এখানে কত আসে 97491, ঠিক আছে। তো এইটুকু আসে আমার কি, এটুকু আসে আমার 1 বাই ল্যামডার মান, তার মানে ল্যামডার মান কত, ল্যামডা ইজ ইকুয়ালস টু, এটাকে উল্টাই দিলে হলো 1 ডিভাইডেড বাই এটা, তার মানে আমরা যদি 97491, তার মানে 1 ডিভাইডেড বাই 97491, তাহলে কত আসে 1 2 3 4 5, তাহলে 1.026 ইন্টু 10 টু দি পাওয়ার আমাদের আসতেছে 2 4 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার, 1.026 সেন্টিমিটার। এখন দেখো এখানে আমাদের কোনোটাতে এই মানটা নাই, কারণ কি আমাদের আসছে সেন্টিমিটার আর এখানে বলছে অ্যাংস্ট্রম, আমাদের আসছে কিসে সেন্টিমিটার আর এখানে বলছে অ্যাংস্ট্রম। তাহলে দেখো আমরা অ্যান্সারটা একটু এই সাইডে লিখি, কত আসছে 1.026 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার। একটু মাথায় রাখবা 1 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার 7 অ্যাংস্ট্রম, 1 সেন্টিমিটার সমান কত অ্যাংস্ট্রম, 10 টু দি পাওয়ার 7, তাহলে এটাকে 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করো, তাহলে কত আসে 1026, অ্যান্সারটা কত আসে 1026। এখানে এই দেখো আছে আমাদের 1025, এক কম বেশি 1026 1025, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হাইড্রোজেন বর্ণালীর প্যাসচেন সিরিজের তৃতীয় লাইনের সৃষ্টি হয়। দেখো প্যাসচেন সিরিজ তোমাদেরকে আগেই বলছি যে ইলেকট্রন যদি আমাদের নরমালি 3 নাম্বার কক্ষপথে ফিরে আসে, লাইমেন বামার প্যাসচেন, লাইমেন বামার প্যাসচেন, তার মানে 3 নাম্বার কক্ষপথে ফিরে আসলে আমাদের কোন সিরিজ হবে, প্যাসচেন সিরিজ। তার মানে দেখো কত থেকে ফিরে আসলো আমরা এটা পরে দেখতেছি, দেখো আমরা জাস্ট খালি অপশন চেক করলে বুঝে যাই। দেখো এই যে এখানে n = 3, নিম্ন শক্তি স্তর কত, এখানে 3 না, 3 নাম্বারে ফিরে আসলে কি প্যাসচেন, তার মানে অ্যান্সার হবে এটা। দেখো এটা তো বুঝলাম, আমরা এখন বাকি ইনফরমেশন টুকু তোমাকে প্রোভাইড করতেছি যাতে তুমি শর্টে সলভ করে ফেলতে পারো। দেখো তৃতীয় লাইন একটু মনে রাখবা যে n-তম লাইনের জন্য, কিসের জন্য, n-তম লাইনের জন্য, n-তম লাইনের জন্য তোমাকে কি করতে হবে ভাই, স্মার্ট একটা কাজ করতে হবে, n2 = n1 প্লাস লাইনের সংখ্যা, n1 প্লাস কি লাইনের সংখ্যা, n1 কি, এখানে n1 হচ্ছে নিম্ন শক্তি স্তর, কি শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর। তুমি জানো যখন প্যাসচেন সিরিজ তৈরি হয় তখন কি হয়, ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথে ফিরে আসে, 3 নাম্বার কক্ষপথে ফিরে আসলে যেহেতু 3 নাম্বার লাইন বলছে, দেখো n1 এর মান কত, তাহলে 3, আর 3 নাম্বার লাইন যেহেতু বলছে তার মানে এর সাথে আরো যোগ হবে 3, 3 3 6, তার মানে ইলেকট্রন 6 থেকে 3 নাম্বার কক্ষপথে যাবে, তার মানে n = 6 টু n = 3, 6 থেকে কয় নাম্বারে যাবে, 3 নাম্বারে। কোন রশ্মি মানব শরীর থেকে নির্গত হয়, এখানে দেখো এমআইআর মানে হচ্ছে মিডল আয়ার, এফআইআর মানে হচ্ছে ফার আয়ার, এনআইআর মানে হচ্ছে নিয়ার আয়ার, আর ভিআইআর এটা বলতে আসলে কিছুই নাই, ওটা আমি এমনিতেই তোমাদের জন্য দিছি, ঠিক আছে। তো এখন এখানে যে কাজটা করবা তোমরা, যে একটু পরে নিবা এটা আয়ার রশ্মির ব্যবহার, ঠিক আছে, এই আয়ার রশ্মির ব্যবহার এটা তোমাদেরকে নিজেদের একটু পড়ে ফেলতে হবে, ঠিক আছে, এটা মুখস্থ জিনিস। আর এখানে অ্যান্সার হবে এমআইআর, মানব শরীর থেকে মিডল আয়ার রশ্মি নির্গত হয়, ঠিক আছে। মানব শরীর থেকে কোন ধরনের আয়ার রশ্মি নির্গত হয়, মিডল আয়ার। আর সেই সাথে কি বললাম যে আয়ার রশ্মির ব্যবহারটা এমসিকিউতে আরো ভালো করার জন্য একটু কষ্ট করে পড়ে ফেলতে হবে। এখানে দেখো ক্যালসিয়াম 2+ শিক্ষা পরীক্ষায় কোন বর্ণ প্রদর্শন করে, এটাতে যাওয়ার আগে আমরা কি বলবো,
যে শিক্ষা পরীক্ষার বর্ণ, এটা একটু ভালো করে রিভিশন দিয়ে ফেলতে হবে, ঠিক আছে? এটা মুখস্থ জিনিস, এটা কনসেপ্টের জিনিস না। যদি কনসেপ্টের জিনিস হতো আমি তোমাকে এখানে একেবারে কনসেপ্ট ধরে ধরে পড়াই দিতাম। শিক্ষা পরীক্ষার বর্ণটা কি করতে হবে, একটু মুখস্থ করতে হবে। তো আমি যদি একটু হেল্প করি যে ক্যালসিয়াম 2+ কি বর্ণ দেয়, ক্যালসিয়াম 2+ বর্ণ দেয় ইটের মতো লাল, ইট লাল, ঠিক আছে? ইট লাল বা ইটের মতো লাল। দেখি তোমাদের কি অবস্থা। আজান হচ্ছে, আজানটা শেষ হোক, পরে শুরু করি। ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, কে বলতেছে? আফরিন বলতেছে ভাইয়া আপনি দুরন্ত প্রয়াস 4.0 তে ক্লাস নিবেন না? হ্যাঁ, নিতে পারি ইনশাল্লাহ, যদি আমার সুযোগ হয়, ঠিক আছে? আমার এমনিতে ব্যস্ততা বেশি, এইচএসসি 25 ব্যাচকে নিয়ে অলরেডি একটা তোমার ইয়ে চলতেছে, কোর্স চলতেছে কেমিস্ট্রি 360, ঠিক আছে? একেবারে ফুল সিলেবাস কেমিস্ট্রি কোর্স। সেই সাথে এখানে তোমাদের এই 24 ব্যাচের জন্য এই ব্যস্ততা চলতেছে, সামনে 26 ব্যাচ আসতেছে, ঠিক আছে? 26-এর অনেকে যদি আমাদের সাথে যুক্ত আছে, সামনে আরো 26-এর স্টুডেন্ট নতুন করে আসবে, তাদের জন্য নতুন কিছু করতে হবে। তো এই মিলায় ব্যস্ততা, ইনশাল্লাহ সকল ব্যস্ততা কভার হলে দুরন্ত প্রয়াস 4.0 তে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? চাপ নাই। আচ্ছা, কি বলতেছিলাম? এখানে আমরা শিক্ষা পরীক্ষা নিয়ে কথা বলতেছিলাম। দেখো একটি, এরপর আছে আমাদের দ্রাব্যতার ব্যাপার। খেয়াল করো, একটি লবণে 30°C তাপমাত্রায়, ওহো, একটি লবণে 30°C তাপমাত্রায়, এটা হবে দ্রবের পরিমাণ, একটু মিস্টেক হয়েছে, দ্রবের পরিমাণ। একটি লবণে 30°C তাপমাত্রায় দ্রবের পরিমাণ 25 গ্রাম হলে 50 ml সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ কত? একটু খেয়াল করে, এই ম্যাথটা একটু অন্যরকম ভাবে করতে হবে। আমি নর্মালি দ্রাব্যতা রিকমেন্ড করি যে ঐকিক নিয়মে করার জন্য। কোন নিয়মে? ঐকিক নিয়মে করার জন্য। দ্রাব্যতা ঐকিক নিয়মে করলে একটু ভালোভাবে মনে থাকে। খেয়াল করো কিভাবে দ্রাব্যতা ঐকিক নিয়মে করব। যে একটি লবণে 30°C তাপমাত্রায় 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, তার মানে দ্রব আছে 25 গ্রাম, কতটুকুতে? আচ্ছা, না না, সরি, একটু কোশ্চেনে মিস্টেক হয়েছে। তাপমাত্রায় দ্রবের পরিমাণ না, এটা দ্রাব্যতা, একটু মিস্টেক হয়েছে, দ্রাব্যতা, ঠিক আছে? এটা একটু মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। যে 30°C তাপমাত্রায় দ্রাব্যতা 25 হলে 50 ml সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ কত? ঠিক আছে, দ্রাব্যতা 25, তার মানে কত? দ্রাব্যতা 25 মানে কি বোঝায়? 100 গ্রাম দ্রাবকে দ্রব কতটুকু আছে? দ্রব আছে 25 গ্রাম। এখন দেখো এখানে দ্রাবক এবং এটা আছে দ্রব। দ্রবণ মানে কি আমরা জানি? দ্রবণ সমান দ্রব যোগ দ্রাবক। দ্রবণ সমান কি? দ্রব যোগ দ্রাবক। তার মানে দ্রবণের ভরটা দেখো তো কত? আমাদের দ্রাব্যতা হচ্ছে 25 আর দ্রাবক আছে কত? 100, তার মানে 125। এখন আমি যদি বলি যে 125 গ্রাম দ্রবণে দ্রব থাকে কতটুকু? 125 গ্রাম দ্রবণে, দেখো 125 গ্রাম দ্রবণে দ্রব আছে 25, শুধু 25, তাহলে একে কত আছে? আমরা যদি বলি যে 50 ml সম্পৃক্ত দ্রবণে, কত ml? 50 ml সম্পৃক্ত দ্রবণে, 50 ml সম্পৃক্ত দ্রবণ মানে 50 ml সম্পৃক্ত দ্রবণের ভর আমরা নরমালি 50 গ্রাম এখানে ধরে ফেলতে পারি। 50 ml সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে কতটুকু এখানে দেখো তো, খেয়াল করো। তাহলে 25 × 50 ডিভাইডেড বাই 100, তাহলে 25 4, আচ্ছা সরি, ও 25 × 50 ডিভাইডেড বাই 100 না, 125,
125, তাহলে 25 ইন্টু 50 ডিভাইডেড বাই 125 আমরা যদি করি তাহলে আমাদের কত আসে? 25 ইন্টু 50 ডিভাইডেড বাই 125, 125, তাহলে অ্যান্সার আসে 10। খুব সিম্পল, অ্যান্সার আসে কত? অ্যান্সার আছে 10 গ্রাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আসো, দেখো এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন, বুঝছো? এই কোয়েশ্চেন একটু ট্রিক অবলম্বন করা হয়েছে, তোমাদেরকে এই ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। এখানে একটা ট্রিক অবলম্বন করা হয়েছে, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, তোমরা একটু ট্রাই করো, তাহলে আশা করি পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে আর কিচ্ছু করা হয়নি, জাস্ট একটা ট্রিক ইউজ করা হয়েছে। এখানে তোমাকে অ্যান্সার দিয়ে দেওয়া আছে, অ্যান্সার দিয়ে দিছে প্রশ্নের মধ্যেই। দেখি কে কে বলতে পারো এটার অ্যান্সার কত হবে ভাই, বলো তো। এশা খান +2 কি বলতেছো? এখানে একটা ট্রিক ইউজ করা হয়েছে, কোন ট্রিক ইউজ করা হয়েছে সেটা বলে ফেলো। আফরিনিভা বলতেছে বি। আফরিনিভার অ্যান্সারটা কারেক্ট। কেন কারেক্ট আমি তোমাদেরকে বলি। দেখো এখানে কিসের কথা বলছে? 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রবীভূত আছে। দেখো তো, দ্রবণ সমান 150 গ্রাম, দ্রব কতটুকু? দ্রব 50 গ্রাম, তার মানে দ্রাবক কত? 150 থেকে 50 বিয়োগ করলেই তো হলো, গ্রাম সমান 100 গ্রাম। তো এখন এই যদি হয় সিচুয়েশন, তার মানে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রবীভূত থাকে সেটাই তো ওই দ্রবের দ্রাব্যতা। 100 গ্রাম দ্রাবক না, এখানে দ্রাবক 100 গ্রাম, 100 গ্রামে তার মানে কতটুকু আছে? 50 গ্রাম, তার মানে দ্রাব্যতা কত? খুব সিম্পলি 50। দেখে বাকিদের অবস্থা কি। তার মানে দ্রাব্যতা এখানে কত? সিম্পলি বি, বা অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 50। এরপরে পরের কোশ্চেনে যদি আসি, দেখো যে ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.00655 গ্রাম পার লিটার হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত? এখন তোমাদেরকে বলে রাখি যে দ্রাব্যতা গুণফল এটা আমরা দুই ভাবে করি মোটামুটি। এখানে একটু একটা ইউনিট দেওয়া বাকি আছে, যে এখানে এটা মোল পার লিটারে করা। কিসে করা? মোল পার। দ্রাব্যতার গুণফলকে আমরা নরমালি মোল পার লিটারে ক্যালকুলেট করি। তো দ্রাব্যতা গুণফল কিসে ক্যালকুলেট করি? মোল পার লিটার। এখানে কিসে আছে? গ্রাম পার লিটার। কার ঘনমাত্রা? ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা। তার মানে আমরা যদি ফ্লোরাইড আয়নের ঘনমাত্রাকে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিতে যাই, কি করতে হবে? 0.00655, এটাকে আমরা ফ্লোরাইড আয়ন, যেহেতু ফ্লোরিনের ভর কত 19, এটা দিয়ে ভাগ করে দিলাম। তো এটা পাইলাম একটা কিছু, ধরো এক্স পাইলাম। এখন তুমি একটু চিন্তা করো, তোমাকে একটু দেখাই যে ঘটনাটা কি হতে পারে। খেয়াল করো, একটু ভালোভাবে বুঝতে হবে যে ক্যালসিয়াম ফ্লোরাইড, এখান থেকে আমরা পাইলাম ক্যালসিয়াম 2 প্লাস 2F মাইনাস। ঠিক আছে, এখন ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা যা দিছে, ধরো ফ্লোরাইডের আয়নের ঘনমাত্রাকে যদি আমরা ধরি এক্স, তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত হবে? x/2। কারণ দেখো ফ্লোরাইড আয়ন আছে দুইটা আর ক্যালসিয়াম আছে কয়টা? একটা। তো এর ঘনমাত্রা যা হবে, এর ঘনমাত্রা কি হবে? তার চেয়ে অর্ধেক। তাহলে এখানে আমরা যদি দ্রাব্যতার গুণফলের কথা বলি, দেখো KSP, তাহলে আমরা কি বলতে পারি? ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা মানে x/2, আর এখানে সেই সাথে কি ফ্লোরাইডের আয়নের ঘনমাত্রা ইন্টু এক্স, আর সেই সাথে যেহেতু সামনে সংখ্যা আছে 2, তার মানে এটার উপর কি হবে? স্কয়ার। তোমরা জানো সামনের যে সংখ্যাটা থাকে এটার উপর কি হয়? বরাবর স্কয়ার হয়ে যায়। তাহলে স্কয়ার হইলে এখানে খেয়াল করো, তাহলে তোমরা খুব সিম্পলি বসায় দাও x/2, তার মানে 0. আমরা ওইখানে মানটা আগে বের করে নিই, তারপর এখানে বসায় ম্যাথটা করে ফেলি, দেখি অ্যান্সার কত আসে। ঠিক আছে, তোমরা ওর সাথে সাথে ক্যালকুলেটরে মানটা করে ফেলো। আচ্ছা, কত আছে? 0.00655 ডিভাইডেড বাই 19। এটা হলো কি? এটা হলো আমাদের এক্স এর মান।
তাহলে এটাকে দিয়ে যদি আমরা এই মানটা দিয়ে গুণ করি 0.003447368 এটা পাইলাম। আমরা সেই সাথে আরেকটা কি পাবো, একটু এক সেকেন্ড দাঁড়াও, আমার সায়েন্টিফিক মোডটা একটু অন করে ফেলতে হবে। ঠিক আছে, সায়েন্টিফিক মোডটা একটু অন করে নি, তাহলে কি আছে আমাদের ওইখানে পয়েন্ট। তোমরা একটু কমেন্টে অ্যান্সারটা জানাইতে থাকো। 00655 ডিভাইডেড বাই 19। ঠিক আছে, এটা ইনটু অ্যান্সার এখান থেকে নেওয়া যায়। আচ্ছা, এটা আমরা কি করব, এটাকে স্কয়ার দিয়ে দিই ইনটু আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যান্সার আসার কথা 2.048 ইন্টু 10⁻11 মোল পার লিটার। তার মানে তুমি কি করবা, এই যে এটা আছে এটাকে 19 দিয়ে ভাগ করলে এই গ্রাম পার লিটার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে x মোল পার লিটার। এখানে যে মানটা থাকবে এই মানটাকে 2 দিয়ে ভাগ করে এখানে দিবা, আর এখানে সেই সাথে এই মানটাকে স্কয়ার করে এখানে বসিয়ে দিয়ে 2টাকে গুণ করে দিলে তুমি এই মানটা পেয়ে যাবা। খুব সিম্পল। এখন দেখো যে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমিনেট কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়। এখন আমি তোমাদেরকে বলে রাখি, গত লেকচারে বলছিলাম আসলে তোমরা জানো যে একটু ঝড়ো আবহাওয়া চলতেছে, বুঝছো, এই জন্য আজকেও আমার বাসায় বিদ্যুৎ ছিল না তেমন সময়। তো এই জন্য দেখা গেল যে তোমাদেরকে যে কথা দিছিলাম যে ইয়েটা দিব, আয়ন শনাক্তকরণের শীটটা দিব, আমার বাকি ব্যস্ততার মাঝখানে এই কাজটা আসলে করা হয়ে ওঠে নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, সকল জায়গায় আমি পোস্ট করে দিব আয়ন শনাক্তকরণের শীটটা। ঠিক আছে, এই নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নাই। তো এখান থেকে তুমি যে আয়ন শনাক্তকরণ, ওই আমি একেবারে সহজে দেখানোর চেষ্টা করছি, ওই জিনিসগুলো একটু করে ফেলবা যাতে তোমার এমসিকিউতে ভালো একটা আউটপুট আসে। তো এখানে মাথায় রাখবো যে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমিনেট কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম আয়ন। এই সোডিয়াম শনাক্তকরণে খালি একটা জিনিস ব্যবহার হয়, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমিনেট, বুঝছো। তো এখন কথা হইতেছে যে আয়ন শনাক্তকরণ পড়তে হবে, কি শনাক্তকরণ পড়তে হবে, আয়ন শনাক্তকরণ। কোথা থেকে পড়বা, এটা পড়তে হবে রসায়ন ভাইয়ের শীট থেকে। রসায়ন ভাইয়ের শীট থেকে আয়ন শনাক্তকরণ পড়তে হবে। ঠিক আছে, আর সেই সাথে তোমরা যারা এইখানে মানে যাদের ফেসবুকে ক্লাস করতে অসুবিধা হয়, তারা তো ক্লাসগুলো ইউটিউবে খোঁজো নরমালি। তো এই ক্লাসগুলো তুমি কই পাবা জানো, এই ক্লাসগুলো পাবা ইউটিউবে। ইউটিউবে কই পাবা জানো, ইউটিউবে রসায়ন ভাই লিখে সার্চ দিবা, রসায়ন ভাই। ঠিক আছে, ইউটিউবে গিয়ে রসায়ন ভাই লিখে সার্চ দিলে রসায়ন ভাই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা, এবং ইনশাল্লাহ ওই চ্যানেলে এই ভিডিওগুলা আপলোড হয়ে যাবে, তুমি ওই চ্যানেলটাতে গেলে পেয়ে যাবা। তো আমাদের মনে হয় আজকে এই পর্যন্তই এমসিকিউ ছিল। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে একদম সাথে থাকার জন্য। এখন কারো কোনো প্রকার প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রকার প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে ভাইয়াকে জানায় ফেলো, আমি তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিতেছি। ঠিক আছে, কারো কোনো প্রকার প্রশ্ন আছে কিনা, বা কোনো কিছু জানার আছে কিনা ভাইয়ার সম্পর্কে, কেমিস্ট্রি সম্পর্কে, যে কোনো কিছু সম্পর্কেই, এইচএসসি 24 বা 25 তুমি যে ব্যাচে হও জানায় ফেলো ইনস্ট্যান্ট। দেখি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি প্রস্তুত। দেখি ভাইয়াকে একটু জানাও। আর আজকে ক্লাসের ভালো রেসপন্স করার জন্য আলপনা আফরোজ, এরপরে আমাদের কে আছে, মীরা, আরো বেশ কয়েকজন আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বাকিদের নামটা পড়তে পারতেছি না, কারণ আমার এখানে দেখো কমেন্ট গুলো লোড হচ্ছে না, এখন লোড হওয়া শুরু হয়েছে, কোশ্চেন নাই। আচ্ছা, আলপনা আফরোজ, ফিজিক্স এমসিকিউ ক্লাস হলে ভালো হতো। আচ্ছা, আমরা চেষ্টা করবো ফিজিক্স এমসিকিউ ক্লাস আয়োজন করার জন্য ইনশাল্লাহ। এরপরে ইভা আছে, এরপরে এশা খান আছে, আরো বেশ কয়েকজন আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসগুলো ঠিকঠাক ভাবে করার জন্য, এত সাপোর্টিভ থাকার জন্য পুরো সময়টা জুড়ে। ইনশাল্লাহ আশা করি পরবর্তী ক্লাসে তোমাদেরকে পাবো। আর ক্লাস রুটিন
তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা। আমি চেষ্টা করবো যে আজকে রাতের মধ্যে যাতে তোমাদেরকে পরবর্তী ক্লাসের রুটিনগুলা দিয়ে দেওয়া পসিবল হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। ভাই নেক্সট কোন চ্যাপ্টার এটা তোমার রুটিনে জানিয়ে দেওয়া হবে, চাপ নাই।